আসসালামু আলাইকুম। একদিন আখিল জানতে পারে যে 3 দিনের ব্যবধানে শহরে আলাদা আলাদা 3 জন লোক ঠিক একই প্যাটার্নে আত্মহত্যা করেছে। এই কেসের ইনভেস্টিগেশনে আখিল জানতে পারে যে আত্মহত্যা করা সবাই সাদা ও কালো রং সহ্য করতে পারছিল না, আর এই 3 জনের সবাই অনেক ভালো দাবা প্লেয়ার ছিল। একদিন আখিলের বাড়ির সামনে কেউ একটি আগুনে পুড়ে যাওয়া বই রেখে যায়। সে বুঝতে পারে না যে এটি কিসের বই। এর মাঝে একদিন আরো 2 জন লোক আখিলের বাড়িতে এসে তার সামনে ঠিক একই কায়দায় আত্মহত্যা করে। গোলক ধাঁধায় পড়ে যায় আখিল। কিছুতেই এই আত্মহত্যার রহস্য সামনে আনতে পারছিল না সে। হঠাৎ একদিন সে ওই বই সম্পর্কে এমন কিছু জানতে পারে যা নাড়িয়ে দেয় আখিলের জীবন, কারণ এইসব আত্মহত্যার সাথে জড়িয়ে আছে তার নিজের কিছু ভুলে যাওয়া অতীত। এমন এক কাহিনী নিয়ে আমাদের আজকের মুভি আশ্রম। IMDb-তে মুভিটির রেটিং 7.3 আউট অফ 10। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে আমাদের 18 শতকের একটি কাহিনী দেখানো হয়। ওই সময় জাপানের টোকিওতে থমাস অ্যান্টন নামের একজন রিসার্চার ছিল। অ্যান্টন অনেক সাধনার পর অন্যকে সম্মোহিত করা বিদ্যা লাভ করে। তিনি মারা যাওয়ার আগে তার জীবনের সমস্ত অভিজ্ঞতা ও বিদ্যা নিয়ে একটি বই লেখেন, যার নাম দ্য সিক্রেট। এই বইটি জাপান থেকে ইউরোপ হয়ে একজন খ্রিস্টান পাদ্রির মাধ্যমে ভারতে আসে। এখানে এই বইটি চার্চের লাইব্রেরিতে অন্যান্য বইয়ের মতোই পড়েছিল, কারণ কেউ এই বইটির ভ্যালু জানতো না। একদিন চার্চের পাদ্রি তার বন্ধুর ছেলের জন্মদিনে এই বইটি উপহার হিসেবে দিয়ে দেয়। পাদ্রিও বইটির গুরুত্ব সম্পর্কে জানতো না। সিন এখানে কাট হয় আর সিন প্রেজেন্টে ফিরে আসে। আমাদের নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরু। এখানকার একটি লোকাল পুলিশ স্টেশনের ইন্সপেক্টর আখিল শর্মা। আখিল হাতে কোনো কারণে আঘাত পেয়ে জব থেকে ছুটিতে ছিল। বাসায় বসে সে টিভিতে বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর রুদ্রর ইন্টারভিউ দেখছিল। ডক্টর রুদ্র টিভিতে ডিপ্রেশন নিয়ে কথা বলছিল। টিভি দেখতে দেখতে হঠাৎ আখিলের চোখ লেগে যায়। তার ঘুম ভাঙে মোবাইলের ভাইব্রেশনের আওয়াজে। আখিলের কলেজ ফ্রেন্ড বিজয় আখিলকে ফোন দিয়েছে। কলেজ শেষ হয়ে যাওয়ার পর আর বিজয়ের সাথে আখিলের কথা হয়নি, এজন্য প্রথমে সে বিজয়কে চিনতে পারে না। বিজয় আখিলকে বলে, আমি বিজয়, যে কলেজে সবসময় বলতাম যে আমি পুলিশ হব। এবার আখিল তাকে চিনতে পারে। সে বলে, তুই কি পুলিশে আছিস? বিজয় বলে, সবার ভাগ্য এত ভালো হয় না যে চাইলে স্বপ্ন সত্যি হয়ে যাবে। এসব ছাড়, যে জন্য তোকে ফোন দিয়েছি সেটি বলি। তুই যে কেস নিয়ে ইনভেস্টিগেশন করছিস তার কি কিছু ক্লু পেয়েছিস? আমার কাছে এর কিছু ক্লু আছে। এটি শুনে তো আখিল পুরো অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে যে বিজয় কিভাবে জানলো যে সে কোন কেস নিয়ে ইনভেস্টিগেশন করছে। বিজয়ের কথা তার সন্দেহজনক মনে হলে সে বিজয়কে তার সাথে দেখা করতে বলে, কারণ এই কেসের ব্যাপারে তার একটা লিড দরকার। পরের সিনে আমরা এই লোকটিকে দেখি। লোকটি একটি পার্কে বসে পকেট থেকে চাকু বের করে, তারপর পেটে ক্রসের মতো করে চিহ্ন এঁকে দেয়। শেষে সে নিজেই নিজের পেটে চাকু দিয়ে স্টেপ করে অনেক মানুষের সামনে আত্মহত্যা করে। মিডিয়ায় এই নিউজ ফলো করে প্রচার করা হয়, কারণ গত 1 মাসে এটি নিয়ে তৃতীয় আত্মহত্যার ঘটনা। ওই দিন সন্ধ্যায় বিজয় আখিলের বাড়িতে তার সাথে দেখা করতে আসে। আখিলের হাতে ব্যান্ডেজ দেখে বিজয় প্রথমে তাকে জিজ্ঞেস করে যে তার হাতে জখম কিভাবে হলো। আখিল বলে, ছাড় এসব কথা, আগে বল ওই কেসের ব্যাপারে তুই কি কি জানিস। বিজয় বলে, আরে বল না, হাতে কি হয়েছে? ওই কেসের সাথে এরও সম্পর্ক থাকতে পারে। আখিল তখন বলে, সপ্তাহখানেক আগে আমি কিছু গুন্ডাদের ধাওয়া করি, তাদের সাথে আমার ফাইট হয়। তাদের কাছে তখন পিস্তল ও চাকু ছিল। এদের মধ্যে একজন আমাকে গুলি করে দেয়। এরপর তারা চলে গেলে একজন লোক আমাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসে। বিজয় বলে, যে তোকে গুলি করেছে তার মুখ দেখেছিস? আখিল বলে, না, সে গাছের আড়ালে লুকিয়েছিল। বিজয় বলে, আচ্ছা, এবার কেসের কথায় আসি। তুই আত্মহত্যার কেসগুলো ইনভেস্টিগেশন করছিস, তাই না? আখিল বলে, হ্যাঁ, কিন্তু তুই কিভাবে জানলি? বিজয় তার কথার জবাব না দিয়ে বলে, এই কেসের ব্যাপারে কিছু কি জানতে পেরেছিস? আখিল বলে, হ্যাঁ পেরেছি, কিন্তু এসব গোপনীয় বিষয়, তোর সাথে শেয়ার করা যাবে না। বিজয় বলে, গোপনীয় না ছাই, সেই বই আর ছবি এর বিষয় তো, এসব আমি আগে থেকেই জানি। এইসব শুনে আখিল অনেক অবাক হয়ে যায়, কারণ এসব বিষয় তো তার জানার কথা নয়, কিন্তু তার লিড প্রয়োজন ছিল। এই জন্য সে আখিলের কথা মেনে নিয়ে তার সাথে ইনভেস্টিগেশনে পাওয়া তথ্য শেয়ার করার সিদ্ধান্ত নেয়। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে কিছুদিন আগে চলে যায়। আখিল আগের 2টি সুইসাইড কেস ইনভেস্টিগেশন করার সময় তৃতীয় সুইসাইডের ঘটনাটি ঘটে। এই জন্য এসপি আখিলকে তার অফিসে ডেকে বলে, উপর থেকে এই সুইসাইড কেসগুলো সলভ করার জন্য অনেক প্রেশার আসছে, কিন্তু তুমি এগুলো সলভ করতে পারছো না। অন্যদিকে মিডিয়া পুলিশের গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছে। এক কাজ করো, তুমি কিছুদিনের জন্য ছুটিতে চলে যাও, আমি অন্য কাউকে এই কেসে অ্যাসাইন করে দিচ্ছি। আখিল বলে, স্যার, আমি এই কেসে অনেক দূর এগিয়ে এসেছি। 3টি সুইসাইড কেসের সবগুলো একই প্যাটার্নে হয়েছে। আমি কিছু প্রমাণ জোগাড় করে ফেলেছি। এখন শুধু এই 3 জনের মধ্যে কানেকশনটা বের করতে পারলে আমি কেসটি সলভ করতে পারবো। প্লিজ স্যার, আমাকে এই কেস থেকে সরিয়ে দেবেন না। আখিলের অনুরোধে এসপি তার সিদ্ধান্ত পাল্টায়।
সে আখিলকে এই কেসের ইনভেস্টিগেশনে রাখে। পাশাপাশি সে সুরেশ নামের একজন এসআই কে আখিলের অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেয় আখিলকে এই কেসে সাহায্য করার জন্য। আখিল ও সুরেশ প্রথম ভিকটিম বিনোদের বাড়িতে যায় ইনভেস্টিগেশন করার জন্য। সে বিনোদের বাবা মাকে জিজ্ঞেস করে যে যেদিন বিনোদ আত্মহত্যা করেছিল সেদিন আসলে কি কি ঘটেছিল, তারা আজব কিছু লক্ষ্য করেছিল কিনা। বিনোদের বাবা মা বলে যে সেই দিন ছিল রবিবার, সবাই আমরা বাড়িতেই ছিলাম। বিনোদ তার ঘর থেকে হঠাৎ কিচেনে গিয়ে কিচেনের ছুরিটা নিয়ে আমাদের সামনে আসে আর তার নিজের পেটে ঢুকিয়ে দেয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই বিনোদ তরপাতে আমাদের সামনেই মারা যায়। এইটুকু বলে বিনোদের বাবা মা কান্না করতে থাকে। আখিল তখন তাদের বলে বিনোদ হঠাৎ এমন কাজ কেন করলো? আপনারা কি তার ব্যবহারে এমন কিছু দেখতে পেয়েছিলেন যে আপনাদের কাছে অদ্ভুত লেগেছে? বিনোদের বাবা মা বলে তেমন কিছু তো খেয়াল করিনি, তবে এই ঘটনার একদিন আগে সে হঠাৎ কোনো কারণ ছাড়া অনেক রেগে যায়। রাগ করে এসে ঘরের টিভি, ফটো ফ্রেম সব ভাঙতে শুরু করে। তারপর আখিল বিনোদের মতো একইভাবে সুইসাইড করা বাকি দুজন ভিকটিমের ছবি বিনোদের বাবা মাকে দেখায়। সে তাদেরকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে তারা এদের চেনে কিনা। বিনোদের বাবা মা ছবি দেখে আখিলকে জানায় যে তারা এদের চেনে না। আখিল ও সুরেশ বিনোদের বাসা থেকে বের হয়ে যাবার সময় তাদের দেখা হয় এই ছেলেটির সাথে। ছেলেটির নাম নরেশ। বিনোদের বাড়িতে সে পানি সাপ্লাই দেয়। আখিল নরেশকে বিনোদের ব্যাপারে জিজ্ঞেস করে। নরেশ আখিলকে বলে যে বিনোদ এমনিতে তো খুবই সাদাসিধে আর শান্ত ছিল, কিন্তু একদিন যখন সে পানি সাপ্লাই দিতে আসে তখন সে বিনোদকে গাছের সাথে আঘাত করে একটি ফটো ফ্রেম ভাঙতে দেখেছিল। তখন বিনোদকে কিছুটা অস্বাভাবিক লেগেছিল তার। আখিল ও সুরেশ তখন সেই গাছটির কাছে গিয়ে দেখে যে গাছের নিচে এখনো ফটো ফ্রেমের গ্লাস ও সাদা কালো ছবিটি পড়ে আছে। অনেকদিন এভাবে পড়ে থাকায় ছবিটি অনেকটাই নষ্ট হয়ে গেছে। এজন্য আখিল সুরেশকে এই ছবিটি আবার রিকনস্ট্রাক্ট করতে বলে। এরপর আখিল ও সুরেশ দ্বিতীয় ভিকটিম সিলভার পরিবারের সাথে দেখা করার জন্য মাদুরা যায়। সিলভার মা আখিল ও সুরেশকে জানায় যে সিলভা অনেক ভালো একটি ছেলে ছিল, সে আইপিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু জানি না একদিন তার কি হয়ে গেল। সে একটি ছুরি নিয়ে ছাদে গিয়ে আমার সামনেই পেটে স্টেপ করে আত্মহত্যা করে নেয়। সিলভার মা আরো জানায় যে সিলভা আত্মহত্যা করার একদিন আগে সে কোনো কারণে অনেক ডিস্টার্ব ছিল। রাগে সে ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। সিলভা কি কি জিনিস ভেঙেছিল তা দেখতে গিয়ে আখিল দেখে যে ঘরে এত জিনিস থাকতে সিলভা শুধু সেই জিনিসগুলোই ভেঙেছে যেগুলোতে সাদা এবং কালো কালার ছিল। সে মনে মনে ভাবে যে সিলভার মতো বিনোদও বেছে বেছে শুধু সাদা কালো জিনিসগুলোই ভেঙেছে, তাদের মৃত্যুর সাথে এর কোনো কানেকশন নেই তো। এরপর আখিল ও সুরেশ তৃতীয় ভিকটিম বরুণের পরিবারের সাথে দেখা করতে যায়। বরুণ উন্মুক্ত পার্কে সবার সামনে আত্মহত্যা করেছিল, এই জন্য তারা প্রথমে সে পার্কে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। বরুণের মারা যাবার সময় পার্কে উপস্থিত ছিল এমন একজন লোক তাদেরকে জানায় যে বরুণ সেদিন স্বাভাবিকভাবে পার্কে এসেছিল, কিন্তু হঠাৎ জানি না তার কি হয়ে গেল। সে পকেট থেকে ছুরি বের করলো, পেটে খ্রিস্টানদের ক্রসের মতো সাইন আঁকলো আর তারপর পেটে স্টেপ করে আত্মহত্যা করে নিল। তার মধ্যে কোনো ভয় ডর কিচ্ছু ছিল না। বরুণের বাড়িতে এসে আখিল ও সুরেশ জানতে পারে যে কিছুদিন আগে বরুণ ও মাধবীর বিয়ে হয়েছিল। তাদের মধ্যে লাভ ম্যারেজ থাকায় দুজন দুজনকে নিয়ে অনেক খুশি ছিল। আখিল জানতে পারে যে বরুণ ও মাধবী দুজনেই হিন্দু ধর্মের। সে বুঝতে পারছিল না যে তাহলে বরুণ মারা যাওয়ার আগে ক্রস কেন বানিয়েছিল। সে মাধবীকে জিজ্ঞেস করে যে বরুণ ধর্ম পরিবর্তনের বিষয়ে ভাবছিল কিনা। মাধবী বলে, না স্যার, আমিও বরুণ রোজ সকালে একসাথে মন্দিরে গিয়ে পূজা দিতাম। সে ধর্মকর্মের দিক দিয়ে অনেক স্ট্রিক্ট ছিল। তার একজন খ্রিস্টান বন্ধু আছে, তার নাম অ্যালেক্স, কিন্তু অ্যালেক্স তো নিজেই তার ধর্মকর্ম ঠিকভাবে পালন করে না। যে নিজেই নিজের ধর্ম ঠিকঠাক মতো পালন করে না, সে অন্যকে কিভাবে ধর্ম পরিবর্তন করার কথা বলতে পারে? আপনারা একবার অ্যালেক্সের সাথে কথা বলে দেখতে পারেন। এরপর আখিল ও সুরেশ অ্যালেক্সের সাথে দেখা করার জন্য তার ফ্যাক্টরিতে যায়। আখিল অ্যালেক্সকে জিজ্ঞেস করে যে সে বরুণকে ধর্মত্যাগ করে খ্রিস্টান হতে বলেছিল কিনা। অ্যালেক্স তার কথা শুনে বলে, স্যার, আমি নিজেই তো কাজের চাপে চার্চে যাবার সময় পাই না, মাসে একবার হয়তো চার্চে যাই, আমি কিভাবে বরুণকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করব? অ্যালেক্সের কথা আখিলের বিশ্বাস হয় না। সে এখানকার চার্চে যায় চার্চের ফাদারের সাথে দেখা করতে। সে প্রথমে ফাদারকে অ্যালেক্সের ব্যাপারে জিজ্ঞেস করে। ফাদার আখিলকে জানায় যে অ্যালেক্স খুব কমই চার্চে আসে, মাসে 1-2 বার হতে পারে। এরপর আখিল ফাদারকে বরুণের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে সে একে চার্চে কখনো দেখেছে কিনা, কিন্তু ফাদার বরুণের ছবি দেখে বলে যে একে আমি কখনো চার্চে দেখেছি বলে মনে পড়ে না। ফাদারের কথাও আখিলের বিশ্বাস হয় না। এই জন্য সে চার্চের গত 1 মাসের সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু আখিল সেখান থেকেও কিছুই পায় না। আখিল বুঝতে পারছিল না
যে বরুণের যদি খ্রিস্টান ধর্মের প্রতি আগ্রহ নাই থাকতো তবে সে মারা যাবার আগে ক্রস কেন এঁকেছিল। সেখান থেকে ফেরার পথে আখিল সুরেশকে 3 জন ভিকটিমের পোস্টমর্টেম রিপোর্ট সংগ্রহ করতে বলে। কিছু দূর যাবার পর তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। আখিল কৈলাস নামের এই গাড়ির মেকানিককে ডেকে আনে টায়ার চেঞ্জ করার জন্য। ওই সময় কৈলাসের সাথে তার হেল্পারও সেখানে আসে। হেল্পার কৈলাসের সাথে ইশারায় কথা বলছিল। এটি দেখে আখিল কৈলাসকে জিজ্ঞেস করে যে ছেলেটি বোবা কিনা। কৈলাস বলে হ্যাঁ, সে কথা বলতে পারে না। আজকাল তো মানুষ কম কথা বলা লোকই পছন্দ করে, এই জন্য তাকে রেখে দিয়েছি আমার গ্যারেজে। কিছুদিন আগে একজন লোক একটি নতুন কালো গাড়ি সারাতে এসেছিল, তাকে এত কথা জিজ্ঞেস করলাম কিন্তু কথার কোনো জবাবই দিল না। যাই হোক, রাতে সুরেশ 3 জন ভিকটিমের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে আখিলের বাড়িতে আসে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে আখিল জানতে পারে যে 3 জন ভিকটিমই নিজের হাতে ছুরি দিয়ে পেটে স্টেপ করে আত্মহত্যা করেছে। পেটে স্টেপ করার আগে তাদের মধ্যে কোনো ভয় ছিল না, এজন্য তাদের হাতও কাঁপেনি। পেটের ভেতর নাড়ি ভুঁড়ি সব কেটে যাওয়ার সাথে সাথেই ভিকটিমের মৃত্যু হয়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার সময়টুকু পর্যন্ত পাওয়া যায়নি। কিছুক্ষণ পর আখিলের স্ত্রী প্রিয়া তাদের জন্য কফি নিয়ে আসে। প্রিয়াকে দেখে সুরেশ বলে ম্যাডাম, আপনাকে ইদানিং বাসায় বেশি দেখছি না। আখিল বলে প্রিয়া এই বাড়ি আর তার বাবার বাড়িতে আসা যাওয়া করে, তাই হয়তো। সুরেশ তখন বলে সামনের সপ্তাহে আমার স্ত্রী প্রেগনেন্ট হওয়ার আনন্দে আমরা একটি পার্টি দিচ্ছি, আপনাদের কিন্তু সেখানে আসতে হবে। আখিল ও প্রিয়ার বিয়ের 6 বছর হয়ে গেল, কোনো সমস্যার কারণে তাদের বাচ্চা হচ্ছিল না। আখিল মনে করে যে সুরেশের স্ত্রীর স্বাদের অনুষ্ঠানে গেলে হয়তো তার মন খারাপ হতে পারে, এজন্য সে সুরেশকে বলে যে আরে না না, আমরা যেতে পারবো না, আমাদের একটা অন্য কাজ আছে ওই দিন। কিন্তু আখিলকে অবাক করে দিয়ে প্রিয়া বলে আমরা অবশ্যই আসবো। এরপর সুরেশের বাড়িতে হওয়া অনুষ্ঠানের দিন প্রিয়া ও আখিল সুরেশের বাড়িতে আসে। আখিল মনে মনে শুধু এটাই ভাবছিল যে তারা কবে বাবা মা হতে পারবে। প্রিয়া সুরেশের স্ত্রীকে দেখে অনেক খুশি হয়, সে পার্টিতে অনেক এনজয় করে। আখিল চেয়ে চেয়ে শুধু প্রিয়াকে দেখছিল। কত কষ্ট বুকে চেপে রেখে মেয়েটা হাসি মুখ করে ঘুরে বেড়াচ্ছে। জানি না সৃষ্টিকর্তা কবে তার মা হওয়ার স্বপ্ন পূরণ করবে। রাতে সুরেশ আখিলের কষ্ট বুঝতে পেরে আখিলকে বলে সৃষ্টিকর্তার উপর ভরসা হারাবেন না স্যার, আমিও উর্মিলা দুজনে অনাথ আশ্রমে বড় হয়েছি। অনেক ঘাত প্রতিঘাতের পর এই পর্যন্ত আসতে পেরেছি। আমাদের লাভ ম্যারেজ ছিল, প্রথম দেখাতে একে অন্যকে আমরা ভালোবেসে ফেলেছিলাম। আমাদেরও প্রথমে বাচ্চা নিতে সমস্যা হচ্ছিল, কিন্তু ডাক্তারের পরামর্শ মতো ট্রিটমেন্ট নিয়ে সৃষ্টিকর্তার দয়ায় অবশেষে বাবা মা হতে পারছি আমরা। আপনারাও ডাক্তারের পরামর্শ মতো ট্রিটমেন্ট নিন, আপনারা অবশ্যই সফল হবেন। পরদিন রাতে সুরেশ প্রথম ভিকটিম বিনোদের বাড়ি থেকে পাওয়া সাদা কালো ছবিটি রিকনস্ট্রাক্ট করে হোয়াটসঅ্যাপে আখিলকে পাঠায়। এই ছবিটি দেখে আখিল অবাক হয়ে যায়, কারণ ছবিটি ছিল ভারতের দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথ আরানজির ছবি। এটি জানার পর তার মনে পড়ে যে 3 জন ভিকটিমই মারা যাওয়ার আগে সাদা কালো রং আছে এমন জিনিস ভাঙচুর করেছিল, আর দাবার বোর্ডের রঙও সাদা কালো হয়। ছোট ছোট ডট একটার সাথে আরেকটা কানেক্ট করে আখিল কিছুটা বুঝতে পারে যে দাবা বা চেস খেলার সাথে এই সুইসাইডগুলোর কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। সে মনে মনে ধারণা করে যে বরুণ অর্থাৎ তৃতীয় ভিকটিম যে ক্রস এঁকেছিল তা হয়তো চার্চের ক্রস নয়, বরং দাবা খেলায় কিং বা রাজার মাথায় যে ক্রস থাকে তা। সে সুরেশকে বলে কিছুদিন আগে কেউ একজন আমার দরজার সামনে একটি আগুনে জ্বলে যাওয়া বই রেখে গিয়েছিল। বইটিতে শুধু THE লেখা বোঝা যাচ্ছিল, বাকি অংশ পুড়ে গিয়েছিল। হয়তো এর মধ্যে এর কোনো রহস্য লুকিয়ে আছে। সে দ্রুতই 3 জন ভিকটিমের বাড়িতে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে তারা দাবা খেলতো কিনা। তাদের সবার বাড়ির লোকেরা আখিলকে জানায় যে তারা খুব ভালো দাবা খেলতো। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে, অর্থাৎ যেখানে আখিল বিজয়ের কাছে এই কেসের ব্যাপারে বলছিল। আখিল বিজয়কে বলে আমি এই কেসের ব্যাপারে এই পর্যন্তই জানতে পেরেছি। এবার বিজয় আখিলকে বলে শোনো, তোমাকে একটি কাহিনী বলি। বেঙ্গালুরুর বিলিয়নার জেমসের নাম তো নিশ্চয়ই শুনেছ। জেমসের 2 ছেলে ছিল, মার্টিন ও অ্যালবার্ট। মার্টিন একটি স্পেশাল বাচ্চা ছিল, কিছু মানসিক সমস্যা থাকায় সে অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল। কালো রং তার অনেক পছন্দ ছিল। তার আরেকটি নেশা ছিল দাবা খেলা। সে খুব ভালো দাবা খেলতো, কিন্তু একদিন সে তার ছোট ভাইয়ের কাছে দাবা খেলা হেরে যায়। এটি সে কিছুতেই মানতে পারছিল না। দাবা খেলা হেরে যাওয়ার রাগ ও ক্ষোভ থেকে সে এক সময় মাথায় আঘাত করে তার ছোট ভাইকে মেরে ফেলে। আর তারপর মার্টিন তার ছোট ভাইয়ের ডেড বডি পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে। জেমস যখন তা জানতে পারে সে অনেক কষ্ট পায়। এসব জানাজানি হলে মার্টিনকে জেলে যেতে হবে। এক ছেলেকে তো সে হারিয়েছে, আরেক ছেলেকেও সে হারাতে চায়নি। এজন্য গোপনে সে মার্টিনের চিকিৎসা করাতে থাকে। একদিন জেমসের বন্ধু চার্লসের ফাদার থমাস মার্টিনকে একটি জাপানি বই উপহার দেয়। এই বইটি মার্টিনের অনেক ভালো লাগে। সে বইটি পড়তে শুরু করে। বইটিতে 16 শতাব্দীতে জাপানের রাজা মিৎসু এর কাহিনী লেখা ছিল। মিৎসু দাবা অনেক ভালো খেলতো। তার ধারণা ছিল
যে দাবা খেলায় তাকে কেউ হারাতে পারবে না। কিন্তু একদিন সে একজন সৈনিকের সাথে দাবা খেলা হেরে যায়। রাজা একজন সৈনিকের সাথে দাবা খেলায় হেরে গিয়েছে এটি মানুষ জানতে পারলে রাজার মান সম্মান থাকবে না। এই জন্য রাজা ওই সৈনিককে ছুরি দিয়ে নিজে নিজে আত্মহত্যা করার আদেশ দেয়, যাতে সবাই ভাবে যে রাজার সাথে সৈনিকটি বেইমানি করেছিল বলে রাজা তাকে এই শাস্তি দিয়েছে। এই কাহিনী পড়ে মার্টিনের হিটলারের একটি ডায়লগ মনে আসে। হিটলার বলেছিল, সবসময় রাগ দেখাতে যেও না, রাগকে নিজের মধ্যে আটকে রাখো, আর সঠিক সময়ে সেই রাগ শত্রুর উপর ছড়িয়ে দিয়ে প্রতিশোধ নাও। এইটুকু বলে বিজয় বলে, শোনো, তোমাকে আরেকটা কথা বলি, মার্টিনের ভাই সেদিন মারা যায়নি, কিন্তু মার্টিন খুব শীঘ্রই তার ভাই অ্যালবার্টকে খুঁজে বের করে তাকে খুন করবে। এই কথা বলে সে তার পকেট থেকে একটা ছুরি বের করে। ওই সময় আখিলের ঘরের বাহিরে কালো জ্যাকেট পরা একজন লোককে দেখতে পায়। বিজয় তার হাতের ছুরি দিয়ে একইভাবে পেটে স্টেপ করে আত্মহত্যা করে। আখিল মনে করে ওই কালো জ্যাকেট পরা লোকটাই মার্টিন, এই জন্য সে তার দিকে পিস্তল তাক করে। কিন্তু লোকটি আখিলকে বলে, আমি রাজা নই, মন্ত্রী। এই কথা বলে সে নিজেও পকেট থেকে একটি ছুরি বের করে পেটে স্টেপ করে আত্মহত্যা করে নেয়। ঘটনার আকস্মিকতায় আখিল কি করবে তা বুঝে উঠতে পারছিল না। একজন পুলিশ অফিসারের ঘরে তার সামনে দুজন লোক আত্মহত্যা করেছে, এজন্য এসপি আখিলের উপর অনেক রাগ ঝাড়ে। সে আখিলকে বলে, আমি আগেই বলেছিলাম তোমার ছুটি দরকার, এই কেস তুমি ছেড়ে দাও। কিন্তু তুমি কেসটি সলভ করা তো দূরের কথা, আরো জটিল করে ফেলছো। তুমি 15 দিন ছুটিতে থাকো, আমি কেসটি ইন্সপেক্টর অর্জুনকে দিচ্ছি। কিন্তু আখিল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে সুরেশকে নিয়ে তার ইনভেস্টিগেশন করে যেতে থাকে। সে বিজয়ের বাড়িতে এসে তার মায়ের সাথে কথা বলে জানতে পারে যে কালো জ্যাকেট পরা লোকটি মার্টিন নয়, বরং কিশোর। আর কিশোর বিজয়ের আপন ছোট ভাই। বিজয়ের মা আখিলকে জানায় যে মার্টিনের ব্যাপারে সে কিছুই জানে না। একসাথে নিজের 2 ছেলের মৃত্যুতে বিজয়ের মা অনেক কান্না করছিল। ওই সময় প্রিয়া আখিলকে ফোন দিয়ে জানায় যে সুরেশের স্ত্রীর লেবার পেইন শুরু হয়েছে, সে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আখিল যেন সুরেশকে নিয়ে হাসপাতালে চলে আসে। প্রিয়ার সাথে ফোন শেষ করে আখিল আবার বিজয়ের ঘরে এসে দেখে যে বিজয়ের মা সুরেশকে একটি কালো বক্স দিচ্ছে। বক্সটি সে কিশোরের ঘর থেকে পেয়েছিল, কিন্তু তখনই বক্সটি না খুলে তারা সবার আগে হাসপাতালে আসে। হাসপাতালে সুরেশের একটি মেয়ে সন্তান হয়, এই জন্য সবাই অনেক খুশি ছিল। রাতে তারা সেই কালো বক্সটি খোলে। বক্সের ভেতর তারা একটি পাজল লক দেখতে পায়। পাজল সলভ করে তারা একটি ফোন নম্বর পায়। তারা মনে মনে ভাবে যে এটি হয়তো মার্টিনের নম্বর। সেই নম্বর ট্রেস করে তারা একটি বাড়িতে এসে জানতে পারে যে এই বাড়িটি ফেমাস সাইকিয়াট্রিস্ট ডক্টর রুদ্রর। আখিলের কাছে ডক্টর রুদ্র সবকিছু শুনে তাকে বলে যে জাপানের এই কাহিনী আমিও শুনেছি, তবে তুমি গল্পের পুরোটা শুনোনি, বাকিটুকু আমি তোমাকে বলছি। রাজা মির্সু অনেক সৈন্যকে অন্যায়ভাবে আত্মহত্যা করতে বাধ্য করে। যারা তার সাথে দাবা খেলায় জিতে যেত তাদেরকেই মরতে হতো। ওই সময় জ্যান নামের মির্সুর একজন সৈন্য ছিল। সে জানতো যে তার সাথেও একদিন ঠিক এমনটাই হতে পারে, এই জন্য সে হিপনোটাইজ বা সম্মোহনী বিদ্যা শিখে। একদিন সত্যি সত্যি রাজা জ্যানের সাথে দাবা খেলে আর জ্যান খেলায় জিতে যায়। রাজা তাকে আত্মহত্যা করতে নির্দেশ দিলে এবার জ্যান তার সম্মোহনী বিদ্যা কাজে লাগিয়ে রাজাকে হিপনোটাইজ করে ফেলে। রাজাকে পুরোপুরি বশে নিয়ে জ্যান রাজাকে নিজের হাতে আত্মহত্যা করায়। ডক্টর রুদ্রর কাছ থেকে ফিরে আখিল ও সুরেশ অনেক আলোচনা তর্ক বিতর্ক করছিল এই কেসটি নিয়ে। কিন্তু তখনই গাড়ির মেকানিক কৈলাসের অ্যাসিস্ট্যান্ট আখিলকে ইশারায় বলে যে কৈলাস কারোর সাথে ঝগড়া করছে, সে যেন তাড়াতাড়ি সেখানে আসে। কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই কৈলাসের সাথে ঝগড়া করা লোকটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কৈলাস আখিলকে বলে যে কিছুদিন আগে সে যে কম কথা বলা একজন লোকের কথা তাকে বলেছিল যে কালো রঙের চকচকা গাড়ি সারাতে এসেছিল, সেই লোকটি ছিল। সে আজ গাড়ি সারিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল, এজন্য তার সাথে তার ঝগড়া বাঁধে। আখিল তখন কৈলাসকে জিজ্ঞেস করে যে সে গাড়ির নাম্বার মনে রেখেছিল কিনা। কৈলাস বলে, আমি তো নোট করিনি, তবে তার গাড়ির স্টিয়ারিং এ একটি প্যাঁচা স্টিকার লাগানো আছে। রাতে শুয়ে শুয়ে আখিল এই কেসটির ব্যাপারে ভাবছিল। সে বুঝতে পারছিল যে মার্টিন ইচ্ছে করে বিভিন্ন ক্লু ছেড়ে যাচ্ছে যাতে করে পুলিশ তাকে খোঁজে। হয়তো সে তাদের আশেপাশে আছে। হঠাৎ তার মনে হয় ডক্টর রুদ্রই জাপানি গল্পের ব্যাপারে এত কিছু কিভাবে জানলো। এই গল্প তো শুধুমাত্র সে আগুনে জ্বলে যাওয়া বইয়ে ছিল। তবে কি রুদ্র এই বইটি পড়েছে? রুদ্রকে তার সন্দেহ হয়। সে মনের সব প্রশ্নের উত্তর খুঁজতে মাঝরাতে চলে যায় রুদ্রর বাড়িতে, কারণ তার মনে হচ্ছিল যে রুদ্র নিশ্চয়ই কিছু জানে যা সে তার থেকে লুকাচ্ছে। কিন্তু আখিল রুদ্রর বাড়িতে এসে দেখে
যে রুদ্র নিজে একটি ছুরি দিয়ে নিজেকে স্টেপ করে আত্মহত্যা করছে। আখিল দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসায় ডক্টর রুদ্র প্রাণে বেঁচে যায়। রুদ্র কিছুটা সুস্থ হলে আখিল তার কাছে এসে সব সত্যি বলতে বলে। রুদ্র এবার সত্যিটা বলতে শুরু করে। সিন এখান থেকে আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। ডক্টর রুদ্র ও জেমস ভালো বন্ধু ছিল। দুই ছেলে মার্টিন ও অ্যালবার্ট এবং স্ত্রীকে নিয়ে থাকতো জেমস। মার্টিনের মানসিক অবস্থা কিছুটা অ্যাবনর্মাল থাকায় রুদ্র তার চিকিৎসা করছিল। মার্টিনের মা মার্টিনের অনেক খেয়াল রাখতো। দাবা খেলার প্রতি মার্টিনের ঝোঁক থাকায় সে প্রতিদিন মার্টিনের সাথে দাবা খেলতো। সে মার্টিনকে খুশি করার জন্য ইচ্ছে করে দাবা খেলায় হেরে যেত, আর এর জন্যই মার্টিন মনে করত যে সে খুব ভালো দাবা খেলে আর তাকে কেউ দাবা খেলায় হারাতে পারবে না। এইভাবেই দিন কাটছিল। কিন্তু একদিন হঠাৎ মার্টিনের মা মারা যায়। এতে মার্টিন অনেক একা হয়ে পড়ে। একদিন মার্টিন তার ছোট ভাইয়ের সাথে দাবা খেলায় বসে, কিন্তু এবার তার ছোট ভাই তার সাথে জেনে বুঝে আর হেরে যায় না। ফলে অ্যালবার্ট দাবা খেলায় জিতে যায় আর মার্টিন খেলায় হেরে যায়। কিন্তু মার্টিন তো স্বাভাবিক বাচ্চাদের মতো ছিল না। সে এই হার সহজে মানতে পারছিল না। সে পেছন থেকে তার ছোট ভাইয়ের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু মার্টিন ভাবে যে সে মারা গেছে। এই জন্য সে অ্যালবার্টের বডিটি তার বাবার গাড়িতে করে নিয়ে জঙ্গলে ফেলে দেয়। এরপর মার্টিন আবার বাড়িতে ফিরে আসে। কয়েক ঘন্টা পর জেমসের কাছে পুলিশ স্টেশন থেকে ফোন আসে। পুলিশ জেমসকে বলে যে মার্টিনকে নিয়ে পুলিশ স্টেশন আসতে। তখন আমাদের সামনে আসে আরেকটি টুইস্ট। মার্টিন যখন অ্যালবার্টের বডিটি জঙ্গলে ফেলে দিচ্ছিল, তখন 14-15 বছরের একটি ছেলে মার্টিনকে দেখে ফেলে। কে এই ছেলে তা আমরা একটু পরেই জানতে পারবো। সে পুলিশ স্টেশনে গিয়ে সবকিছু বলে দেয়। পুলিশ জ্যামকে সাথে নিয়ে জঙ্গলে অ্যালবার্টের বডিটি অনেক খোঁজে, কিন্তু কোথাও তা পাওয়া যায় না। কিন্তু শেষে জেমস মেনে নেয় যে বডিটি হয়তো কোনো জন্তু জানোয়ার নিয়ে গেছে। এরপর জেমস পুলিশকে টাকা দিয়ে কেসটি ক্লোজ করতে বলে, কারণ এক ছেলে তো সে হারিয়েছে, আরেক ছেলেকে সে হারাতে চায় না। জেমস ডক্টর রুদ্রর সাথে এইসব কথা শেয়ার করলে রুদ্র তাকে বলে মার্টিনের মনে এই ধারণা গেঁথে গেছে যে তাকে সবসময় জিততে হবে। এই জন্য তাকে বাস্তবতার মুখোমুখি করতে হবে। তাকে বোঝাতে হবে যে জীবনে সবসময় জয় হয় না, হার জিত নিয়েই জীবন। রুদ্রর পরামর্শে জেমস দাবা খেলায় ভালো এমন বাচ্চাদের তার বাড়িতে নিয়ে আসতো মার্টিনের সাথে দাবা খেলার জন্য। কিন্তু প্রতিবার মার্টিন হেরে যেত। জেমস এটাই চাইছিল যে মার্টিন হেরে যাক আর সে বাস্তবতা শিখুক। প্রতিবার হেরে যাবার পর মার্টিনের অবস্থা অনেক খারাপ হয়ে যেত। সে অনেক ভায়োলেন্ট হয়ে যেত। জেমস তাকে কোনোভাবে সামাল দিত। একদিন মার্টিন জানতে পারে যে তার বাবা ইচ্ছে করেই এমন ছেলেদের নিয়ে আসে যাতে তারা সহজেই মার্টিনকে হারাতে পারে। এজন্য সে তার বাবার থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। একদিন মার্টিন তার বাবার সাথে দাবা খেলে। খেলায় জেমস জিতে গেলে মার্টিন বিয়ারের বোতল দিয়ে মাথায় আঘাত করে জেমসকে মেরে ফেলে। এরপর মার্টিন নিরুদ্দেশ হয়ে যায়। সিন প্রেজেন্টে ফিরে আসে। রুদ্র আখিলকে বলে, আমার ভুলের জন্যই মার্টিন এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমরা যদি ছোটবেলায় তাকে পুলিশে দিয়ে দিতাম তবে হয়তো এমনটা হতো না। এই জন্য আমি অনুশোচনায় আত্মহত্যা করার সিদ্ধান্ত নেই। তখন আমরা জানতে পারি যে ছোটবেলায় যে ছেলেটি মার্টিনকে জঙ্গলে অ্যালবার্টের বডি ফেলতে দেখেছিল এ আর কেউ নয় বরং আখিল ছিল। আখিল বলে, ছোটবেলায় আমি তাকে জঙ্গলে লাশ ফেলতে দেখেছিলাম, এই জন্য সে আমাকে মারতে চায়। কিন্তু সে বাকি লোকদের কেন মারছে? রুদ্র বলে, ছোটবেলায় যারা জেমসের থেকে টাকা নিয়ে দাবা খেলে মার্টিনকে হারিয়েছে সে তাদের খুঁজে খুঁজে মারছে। মার্টিনের বাবার বন্ধু চার্চের ফাদার মার্টিনকে একদিন চার্চের লাইব্রেরিতে থাকা একটি জাপানি বই উপহার দেয়। ওই বই হিপনোটাইজ বা সম্মোহনী বিদ্যার নিয়মকানুন লেখা ছিল। মার্টিন এখান থেকে এই বিদ্যা শিখে মানুষকে মারার কাজে তা ব্যবহার করছে। আর হ্যাঁ, মার্টিনের ভাই অ্যালবার্ট মারা যায়নি। একজন লোক সেদিন জঙ্গলে অ্যালবার্টকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তার সাথে করে নিয়ে যায়। অর্থাৎ মার্টিন ভেবেছিল অ্যালবার্ট মারা গেছে, কিন্তু সে আসলে সেদিন মারা যায়নি। আখিল বলে, অ্যালবার্টকে চিনব কিভাবে? রুদ্র বলে, তার ঘাড়ে একটি কাটা দাগ আছে। ওই সময় কৈলাস আখিলকে ফোনে জানায় যে সে ওই কালো গাড়িটিকে সুরেশের বাড়ির দিকে যেতে দেখেছে। আখিল সুরেশকে ফোনে জানিয়ে দেয় যে সুরেশ যেন সাবধানে থাকে। ঠিক ওই সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। সুরেশ দরজা খুলে দেখে যে একজন লোক দাঁড়িয়ে আছে। এর কেউ নয় বরং মার্টিন। মার্টিন সুরেশকে হিপনোটাইজ করা শুরু করে। এদিকে আখিলের হঠাৎ মনে পড়ে যে সে সুরেশের ঘাড়ে একটি কালো কাটা দাগ দেখেছিল। এমনটা নয় তো যে সুরেশই মার্টিনের ভাই অ্যালবার্ট? এটি জানার জন্য সে সুরেশকে ফোন দেয়, কিন্তু সুরেশ ফোন ওঠায় না। এরপর সে সুরেশের স্ত্রী প্রীতিকে ফোন দেয়, কিন্তু প্রীতি তাকে জানায় যে সে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে, সুরেশ বাসায় আছে। আখিল প্রীতিকে সুরেশের অতীত সম্পর্কে জিজ্ঞেস করে। প্রীতি তাকে জানায় যে সুরেশ তাকে বলেছিল ছোটবেলায় মাথায় আঘাত লেগে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এরপর থেকে সে অনাথ আশ্রমে বড় হয়েছে। আখিল প্রীতিকে বলে যে সুরেশের লাইফ বিপদের মধ্যে আছে। এটি জানতে পেরে প্রীতি তখনই বাড়ি আসে,
কিন্তু মার্টিন তাকে গলায় ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। ততক্ষণে সুরেশ হিপনোটাইজ হয়ে গিয়েছে, সে নিজে নিজেকে মারতে যাবে, কিন্তু তখনই সেখানে আখিল এসে সুরেশকে বাঁচিয়ে নেয়। তখন মার্টিন নিজেই আরেকটি ছুরি নিয়ে নিজের পেটে স্টেপ করে মারা যায়। সুরেশ কিছুটা সুস্থ হলে আখিল সুরেশকে সব কথা খুলে বলে। এসব শুনে সুরেশ অনেক অবাক হয়। এরপর আখিল রুদ্রের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে মার্টিন নিজে নিজে আত্মহত্যা কেন করেছে, এর কারণ কি। রুদ্র বলে এটি এই সম্মোহনী বিদ্যার সাইড ইফেক্ট। কেউ যদি এই বিদ্যা অন্য কার উপর অ্যাপ্লাই করে আর সেই লোক যদি কোনো কারণে বেঁচে যায়, তবে উল্টো বিদ্যা প্রয়োগকারী ব্যক্তি হিপনোটাইজ হয়ে যায়। এজন্য মার্টিন সুরেশকে মারতে না পারায় নিজেই হিপনোটাইজ হয়ে আত্মহত্যা করে নিয়েছে। এদিকে সুরেশ তার স্ত্রীকে হারিয়ে অনেক দুঃখ পায়। আখিল ও প্রিয়া সুরেশের মেয়েকে নিজেদের কাছে রাখে যাতে বাচ্চার কোনো কষ্ট না হয়। তারা বাচ্চাটিকে নিজেদের বাচ্চার মতোই লালন পালন করা শুরু করে। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।